প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। লকডাউন তো চলছে, তো তোমরা পড়াশোনাও বন্ধ করছো না আশা করি। আর বন্ধ করলে তো চলবে না, কিন্তু তোমাদের উপর আমার একটা অভিযোগ আছে। তোমরা লকডাউনটিকে ছুটি হিসাবে নিয়েছো, পড়াশোনা করছোই না। তোমাদেরকে আমার অনুরোধ রইল, তোমরা লকডাউনটিকে ছুটি হিসাবে নিও না এবং ঠিকঠাকভাবে পড়াশোনা করো। অনলাইনে যতটুকু সুবিধা পাও সেই সুবিধাটুকু নাও এবং আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। তার সাথে যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে আমি বলবো শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে, এবং যদি কিছু তাদের মতামত থাকে তাহলে অবশ্যই যেন কমেন্ট করে। এবার তোমাদেরকে আমি আরেকটা অনুরোধ করব, তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি সেই চ্যাপ্টারটা আগে পড়াবো, কারণ অন্যান্য বোর্ডও আমাকে এবার শুরু করতে হবে। আইসিএসসি, সিবিএসসি ও জ্যাক বোর্ড আমি খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। তাহলে তোমাদের যে চ্যাপ্টারগুলো কঠিন মনে হবে বা পড়তে ভালো লাগবে সেগুলো আমাকে একটু কমেন্টে লিখে দেবে। আজকের এই ভিডিওটা ক্লাস 12-এর এর আগে ক্লাস 12-এর দ্য আইজ হ্যাবিট আমরা পড়েছি। এবার আমি একটা পোয়েট্রি পড়াবো, যে পোয়েট্রিটির নাম হলো অন কিলিং এ ট্রি, লিখেছেন গিয়ে প্যাটেল। প্রথমে আমি লেখক পরিচিতি সম্পর্কে দু চার কথা বলবো, তারপরে কবিতার বিশ্লেষণে যাব। তোমাদেরকে আবার বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই কবিতাটার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওর শেষে খুব জনপ্রিয় একটি গানের এক কলি অ্যাড করে দেব। তোমরা শুনবে, সেটা তোমাদের ভালো লাগবে। তো লেখকের নাম হলো গিয়ে প্যাটেল, যিনি এখনও বেঁচে আছেন, বোম্বাইতে থাকেন এবং তিনি একজন জেনারেল মেডিসিন প্র্যাকটিশনার। এখনও তিনি হাসপাতালে যান এবং রোগী দেখেন। তিনি গ্রিন মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, যে মুভমেন্টটি ভারতবর্ষের সবুজ বাঁচানোর অভিযান করে। তিনি 18ই আগস্ট 1940 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন দন্ত চিকিৎসক। তিনিও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। তিনি জাতিতে পারসি এবং তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একজন পেন্টার, একজন নাট্যকার এবং তার সাথে একজন ডাক্তার। তার বিখ্যাত লেখাগুলি হলো বডি, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড ইত্যাদি। তো তার প্রথম কবিতা পাবলিশড হয় এক বিখ্যাত কবির তত্ত্বাবধানে। তিনি হলেন নিসিমিজিক্যাল। তিনিও ভারতের ইংরাজি সাহিত্যের এক উজ্জ্বল কবি। এবার আমরা সরাসরি কবিতায় আসি। কবিতাটির নাম হলো অন কিলিং এ ট্রি। খুব ছোট কবিতা এবং কবিতাটি ফ্রি ভার্সে লেখা হয়েছে। ফ্রি ভার্স কথাটি হলো মুক্ত ছন্দ, অর্থাৎ যে কবিতার কোনো ছন্দমিল নেই। এটি এই ফ্রি ভার্সের প্রথম উৎপত্তি হয় ফ্রান্সে, যার নাম ছিল ভার্স লিবারে। তোমাদের একজন কবি এবং টেক্সট বইয়ে একজন কবি আছেন আর্থার র্যাবো, যিনি ফ্রি ভার্সে লিখতেন। আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যানও ফ্রি ভার্সে লিখেছেন। এবার আমরা টেক্সটে আসি। টেক্সটটির নাম হলো অন কিলিং এ ট্রি। কবিতাটির টাইটেলটি দেখলেই বোঝা যায় সম্পূর্ণ আইরনিক্যাল। আচ্ছা, তোমরা তো আশেপাশে সবাই গাছপালা দেখেছো বা গাছপালা কাটতেও দেখেছো। তাহলে যখন গাছপালা কাটা হয়, তোমরা কি কখনো বলেছো যে গাছ হত্যা করা হচ্ছে? নিশ্চয়ই বলোনি। কিন্তু তোমাদের সামনে যদি কোনো মানুষকে, আমি ওই শব্দটা আর বলতে পারবো না, যদি হত্যা করা হয়, দেখছো দুটোর ফারাক হচ্ছে কত। গাছের সময় বলছি গাছ কাটা হয়, কিন্তু মানুষের সময় বলছি মানুষ হত্যা করা হয়। তাহলে আমরা মানুষের সময় একটা করুণ শব্দ জুড়ে দিচ্ছি, আর গাছেদের সময় একটা সাধারণ শব্দ জুড়ে দিচ্ছি। তাহলে দুটো শব্দের মধ্যে তো ফারাক আছেই, হত্যা এবং কাটা। তুমি গাছ কাটলে সাধারণত
তোমার কোনো অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ, তুমি যদি সরকারি গাছ কেটে নাও সেটা অপরাধ বলে গণ্য হবে, কিন্তু তুমি যদি তোমার বাড়ির প্রয়োজনে কোনো গাছকে কাটো সেটা তোমার অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু তুমি মানুষকে কি পারবে হত্যা করতে? তাহলে এক বিজ্ঞানী তো কবেই বলে গেছেন গাছেরও প্রাণ আছে। তাহলে প্রাণ যার থাকে তাকে কেটে ফেলা মানেই তো হত্যা করা। তাহলে গাছেরও যখন প্রাণ আছে তাকে কেন আমরা কাটা বলবো, তাকে কেন হত্যা করা বলবো না? এই প্রশ্নটা তিনি সমগ্র মানব জাতিকে ছুড়ে দিয়েছেন। এবং দেখো তোমরা, কিছুদিন আগের ঘটনা, এবং এই ঘটনাগুলো একটা নয়, একটার পর একটা ঘটে চলেছে, সারা পৃথিবী জুড়ে ঘটে চলেছে। এখন তো করোনা ভাইরাসের ভয়ে সমস্ত মানুষ নিজের ঘরে লুকিয়েছে। যে মানুষ নিজেকে এত শক্তিশালী মনে করে, ক্ষমতাশালী মনে করে, সেই মানুষ একটা ক্ষুদ্রতম ভাইরাসের ভয়ে বাড়ির মধ্যে লুকিয়ে পড়েছে। তারও কিছুদিন আগের কথা ভাবো তো, পৃথিবীর ফুসফুস যাকে বলা হয়, অ্যামাজন রেন ফরেস্ট, সেখানের আগুন লাগা, অস্ট্রেলিয়ার জঙ্গলে আগুন লাগা, এবং সেখানকার গাছ এবং তাদের সেই জঙ্গলের মধ্যে থাকা পশু প্রাণীরা কেমন অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে গেছে। সেই ছবিগুলো দেখলেই যে কোনো নিষ্ঠুর মানুষের চোখেও জল আসবে। তাহলে আমরাই জেনে শুনে নির্বিচারে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে চলেছি। একটা হিসাব বেরিয়েছিল যে প্রতি মিনিটে অ্যামাজন রেন ফরেস্টের একটা বিরাট অংশ, যেটা প্রায় একটি ফুটবল মাঠের সমান, প্রতিদিন কাটা পড়ছে। এবং এটা দিনে নয়, প্রতি মিনিটে। মানে ভাবতে পারছো কত লোক মিলে অ্যামাজন রেন ফরেস্টকে ধ্বংস করছে। এবং এই ধ্বংসটা একমাত্র মানুষই করে। কোন প্রাণী গাছকে ধ্বংস করে? তাদের খাবারের প্রয়োজন হলে গাছ থেকে নেয়, কেটে ফেলে না। মানুষ শুধুমাত্র নিজেদের প্রয়োজনে বা প্রয়োজন না থাকলেও সেই গাছকে ধ্বংস করে, নির্বিচারে করে। হ্যাঁ, এটা একটা সত্যি কথা যে গাছ ছাড়া আমাদের চলবে না, কারণ আমাদের সব কিছুই, জ্বালানি, আসবাবপত্র, পোশাক, ওষুধ, সব কিছুই আমরা গাছ থেকে পাই। কিন্তু সেই পাওয়ার বাইরে গিয়েও আমরা আমাদের লোভকে সামলাতে পারি না। চলো এবার টেক্সটে আসি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। খুব সহজ করে কবি বলে দিলেন যে একটা গাছ কাটতে অনেক সময় লাগে। এবং কেন সময় লাগে? আমরা তো ভাবি করাত দিয়ে গাছের গুঁড়িটা যে কেটে দিলাম শেষ হয়ে গেল, কিন্তু কবি বললেন না, শেষ হয় না, গাছ কাটতে অনেক সময় লাগে। দেখি কত সময় লাগে বা কি কি করতে হয়। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। জ্যাব কথাটার অর্থ হচ্ছে রাফ স্ট্রাইক। মানে ধরো ছুরি দিয়ে তুমি কাউকে ঘুষে দিলে, কোনো মানুষ মারা যাবে তাহলে, বা কোনো প্রাণী মারা যাবে। কিন্তু তুমি যদি গাছকে ছুরি দিয়ে আঘাত করো, গাছ কি মারা যাবে? অসম্ভব, মারা যাবে না। সেটাই বলেছেন যে ছুরির একটা আঘাতে এটা হবে না। ইট কথাটার অর্থ হলো দ্য কিলিং। বারবার তিনি কিলিং শব্দটার উপর জোর দিয়েছেন। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে পৃথিবী থেকে রস শোষণ করে। কনজিউম কথার অর্থ হচ্ছে শোষণ করা, গ্রহণ করা। পৃথিবী থেকে কি গ্রহণ করে? মিনারেলস, ওয়াটার, এটসেট্রা। রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট। এটা পৃথিবীর উপর থেকে বেড়ে ওঠে। হ্যাঁ, কিছুদিন আগে আমরা খবর পেলাম মহাকাশেও গাছপালা হচ্ছে, কিন্তু এই জঙ্গল বা গাছ পৃথিবীর উপরেই দেখা যায়। মাটি ভেদ করে ওঠে বলেই তো একে উদ্ভিদ বলা হয়। আর কি করে? ফিডিং আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট মিনস টপ লেয়ার অফ দ্য আর্থ। এটা এমসিকিউ পড়ে, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। তাহলে এটা খাবার সংগ্রহ করে পৃথিবীর উপরিস্তর থেকে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। তাহলে গাছেরা পৃথিবীর উপর থেকে কি কি নেয়? সানলাইট,
অ্যাবজর্ব করে ফটোসিনথেসিসের জন্য। এয়ার নেই, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য আর্থ। এই তিনটের সাহায্যে সালোক সংশ্লেষ করে, এবং সালোক সংশ্লেষ করে শুধু নিজেদের জন্য নয়, এই সমগ্র জীব জগতের জন্য খাবার জমিয়ে রাখে। এই লাইনটা একটু তোমরা দাগ দেবে, লেপ্রাসাইট যেখানটা আছে। লেপ্রাসাইট কথাটি এখানে মেটাফরিক্যাল। লেপ্রাস কথাটি এসছে লিপার থেকে, মানে কুষ্ঠরোগী। আচ্ছা, কুষ্ঠরোগীদের স্কিন কেমন হয়? কালো হয়, খসখসে হয়, এবং কুষ্ঠরোগী হলে সাধারণত সেই জায়গায় আর নতুন চামড়া জন্মায় না, বা সেখানটা ক্ষয় হয়ে যায়। গাছেদের যে বার্ক, ছাল, সেটা খসখসে হয়, কুষ্ঠরোগীদের মতনই হয়, কিন্তু সেখান থেকে নতুন পাতা গজায়। কবি এখানে দুটো ডিফারেন্স বলেছেন। মানুষের যেটা খসখসে সেটা ধ্বংসের, ডিস্ট্রাকটিভ। গাছেদের যেটা খসখসে সেটা কনস্ট্রাকটিভ। এই দুটো কথা মনে রাখবে। এবং আইরনিক্যালি এটা শুনতে খারাপ লাগলেও দিস ইজ ট্রু। তাহলে এর অর্থটি হলো, এর খসখসে কোণা থেকে নতুন পাতার সৃষ্টি হয়। হাইড মানে গাছের ছাল, বা ইংরেজিতে বলে বার্ক। ঠিক আছে? শো, হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। হ্যাকিং মিন্স স্ট্রাইকিং হেভিলি, চপিং মিন্স স্ট্রাইকিং স্লোলি। তোমরা কুড়াল দেখেছো, তাহলে কুড়াল দিয়ে যদি কাটা হয় সেটাকে হ্যাক বলতে পারো, এবং কাটারি দেখেছো, সেটা দিয়ে যদি কাটা হয় সেটা চপিং বলতে পারো। তাহলে এত হ্যাকিং এবং চপিং করার পরেও গাছকে মারা যায় না। নট সো মাচ পেন উইল ডু ইট। এত বেশি আঘাত দিয়েও গাছকে হত্যা করা যায় না। ইট কথাটা বলেছি, দ্য কিলিং অফ এ ট্রি। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, আন্ডারলাইন করবে। ব্লিডিং বার্ক কথাটি তুলনা করা হয়েছে হিউম্যান স্কিনের সাথে। হিউম্যান স্কিন কি? তাতে যদি হিউম্যান স্কিন যদি কাটা পড়ে, সেটা নিজেকে সারিয়ে নিতে অনেক সময় লাগে। তাকে ওষুধ দিতে হয়, পথ্য দিতে হয়, সার্জারি করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু একটা গাছের শাখা যদি কাটা যায়, ছাল যদি কাটা যায়, সেখানে কি সার্জারি করতে হয়? মনে হয় হয় না। সে নিজেই সারিয়ে নিতে পারে। তাহলে দেখো, মানুষ কিন্তু পারে না। মানুষকে যদি হত্যা করতে যাওয়া হয়, মানুষের যদি কোনো অঙ্গহানি হয়, সে কিন্তু নিজেকে সারিয়ে নিতে পারে না, কিন্তু গাছ পারে। ট্রি হ্যাজ দ্য পোটেন্সিয়ালিটি টু রিভিল দেমসেলফ, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। ধরো গাছটাকে গোড়াটা কেটে নেওয়া হলো, তাহলে তার কাণ্ড থেকে মূলের যে অংশটা সেটা রয়ে গেল মাটির মধ্যে, সে কিন্তু মারা যায় না। সেটার কি হয়? সেই মাটির কাছাকাছি অংশটি থেকে, মানে কাণ্ডের যে অংশটি মাটির কাছাকাছি থাকে, সেখান থেকে কচি কুঞ্চিত সবুজ পাতারা বেরিয়ে আসে। মানে একদমই তার মরার ইচ্ছা নেই, সে চায় বেঁচে থাকতে। গাছ তো শুধুমাত্র নিজের জন্য নয়, সারা জীবজগতের জন্য প্রয়োজনীয়। মিনিয়েচার বাউস। মিনিয়েচার কথাটির অর্থ হলো টু স্মল অর টাইনি। বাউস কথাটির অর্থ হলো ব্রাঞ্চেস। তাহলে সেই কেটে ফেলা এবং পড়ে থাকা কাণ্ডটি থেকে যে শাখা প্রশাখাগুলি বেরিয়ে আসে, সেগুলো তো বড় হয় না, খুব ছোট হয়। একটা শিশু যেমন জন্মের পরই কি বড় হয়ে যায়, তার সময় লাগে। তাহলে এটাও যখন কেটে ফেলার পর আবার জন্ম নেয়, সেটা ছোট হয়। মানে তুলনা করা যায় রক্তবীজের সঙ্গে। রক্তবীজ একটা অসুর ছিল, যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেলেই আবার রক্তবীজের জন্ম হতো। তেমনি গাছেরাও তাই, তাকে কেটে ফেললেও সে মরতে চায় না। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু
টু ফর্মার সাইজ। কেউ যদি এটিকে না দেখে, আনচেকড কথাটির অর্থ হলো আননোটিসড। কারা নোটিস করবে? হ্যাঁ, যারা হার্বিভোরাস অ্যানিমালস তারা নোটিস করতে পারে। আর কারা করতে পারে? যাদের লোভ আছে, লালসা আছে। কাদের আছে? শুধুমাত্র মানুষের। তাহলে মানুষরা তাদের লোভী দৃষ্টি দিয়ে সেগুলোকে আবার কেটে ফেলতে পারে। তাহলে সেই মানুষদের নজর যদি এড়িয়ে যায়, এটি পুনরায় আগের আকৃতিতে বা আকারে ফিরে যাবে, মানে এটি পুনরায় একটি বৃক্ষ হয়ে উঠবে। না, সেটা হয় না। মানুষের লোভী দৃষ্টি এড়ানোর ক্ষমতা গাছেদের মধ্যে নেই। দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। আন্ডারলাইন করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। মানুষ শুধুমাত্র গাছের কাণ্ডটিকে কেটেই ক্ষান্ত হয়নি, তার মূল সহ উপড়ে ফেলতে চায় এবং সেটাই করে। তার মূল সমেত সেটিকে বার করে নিয়ে আসে। এবং কবি রিপিট করেছে এই লাইনটা, তোমরা খেয়াল করো। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্কর কথার অর্থ হচ্ছে লেগে থাকা। যদিও অ্যাঙ্কর কথাটির অর্থ হলো নোঙর। কোথায় কাজে লাগে? জাহাজে থাকে, নৌকায় থাকে। কোথাও যদি জাহাজকে মাঝ সমুদ্রে বা কিনারায় দাঁড় করাতে হয়, সেখানে নোঙর ফেলতে হয়। সেই নোঙর একটা ভারী জিনিস, সেটি যে মাটি কামড়ে ধরে থাকে বা সেটি যে মাটিতে গাঁথা যায়, এর ফলে জাহাজটি সেখান থেকে আর সরে যায় না। নৌকার ক্ষেত্রেও তাই। তাহলে গাছেদের শিকড় ওই একই কাজ করে না? গাছ যাতে সরে যেতে না পারে, তাকে সঠিকভাবে মাটির উপর ধরে রাখার জন্য সে ওই মাটিটাকে আঁকড়ে ধরে থাকে। কিসের উদাহরণ বলো তো? একটা ভ্রূণের উদাহরণ। একটা ভ্রূণ যখন একটা মায়ের পেটে থাকে, তার লিঙ্ক, তার যোগাযোগ থাকে নাভির সাথে, এবং সে তখন ওই মায়ের গর্ভের মধ্যে আঁকড়ে ধরে থাকে। এখানে মা হলো পৃথিবী, গাছ হলো তার শিশু। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি। এখানে দেখো রিপিট হয়েছে কথাটা, যেটা আমি আগে বলছিলাম, রিপিটেশনটা। এবং কিভাবে সেটাকে পুলড আউট করা হয়, উপড়ে ফেলা হয়? দড়ি দিয়ে বাঁধা হয়, তারপরে তাকে কোনো যন্ত্রের সাহায্যে বা শারীরিক শক্তির সাহায্যে, একটা মানুষ তো পারবে না, সম্মিলিত শক্তির সাহায্যে সেটিকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হয়। স্ন্যাপড আউট কথাটা ইউজ করা হয়েছে, স্ন্যাপড আউট কথাটি ইউজ করা হয়েছে। স্ন্যাপড আউট কথাটার অর্থ হলো ছিঁড়ে নেওয়া। গাছ হলো পৃথিবীর শিশু, পৃথিবীকে আঁকড়ে ধরে থাকে। সেই আঁকড়ে ধরাটা থেকে ছিনিয়ে বার করে নেওয়া হয়, যেন তার বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়। এবং করে কারা? মানুষই করে, আর কেউ করে না। যেমন একটা শিশুকে যদি জন্মের আগের অবস্থায় পেটের ভেতর থেকে জোর করে বার করে নেওয়া হয়, সে কি বাঁচবে? না, সে মারা যাবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। সেটিকে আর্থ কেভ, এটিও একটি মেটাফরিক্যাল কম্পারিজন। সেটিকে পৃথিবীর গুহা থেকে বার করে নেওয়া হয়। পৃথিবীকে কেন গুহার সঙ্গে তুলনা করা হয়েছে? ধরো একটা গাছ যেখানে লাগানো ছিল, সেটি যদি সমূলে উঠিয়ে নেওয়া হয়, যে কথাটা বলেছে পুলড আউট এন্টায়ারলি, তাহলে সেই জায়গাটায় একটা ভ্যাকুয়াম তৈরি হবে। আস্তে আস্তে সেই ভ্যাকুয়ামটা বুঝে যাবে, কিন্তু ওই যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেটাকে কবি এখানে আর্থ কেভ বলেছে। তাহলে সেটিকে তুলে নেওয়ার পরে কি হয়? তার যে ক্ষমতাটা, সেটা কত নগণ্য, সেটা এক্সপোজ হয়ে যায়। আমরা হিউম্যানরা অন্যদেরকে এক্সপোজ করতে খুব ভালোবাসি। তাহলে গাছের যে ক্ষমতাটা, শক্তি, যে ক্ষমতা ছিল মাটিকে আঁকড়ে ধরে থাকার ক্ষমতা, ঝড় বৃষ্টির সাথে লড়াই করার ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা দেখিয়ে দিই যে
উই আর মোর পাওয়ারফুল দ্যান ইউ। আসলে আমরা পাওয়ারফুল নই। কই গাছেদেরকে তো লুকিয়ে থাকতে হয়নি ভাইরাসের ভয়ে, কোনো অ্যানিমেলসদেরকে লুকিয়ে থাকতে হয়েছে। আজ এই করোনা ভাইরাস যখন সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, একমাত্র হিউম্যান। ভাবো তো, একেই কি প্রকৃতির প্রতিশোধ বলে? একটু ভাববে তোমরা। যদি কিছু মতামত থাকে তোমাদের, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট আন্ডারলাইন করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এর যেটা উৎস, দ্য সোর্স ইজ হেয়ার দ্য রুট অফ দ্য ট্রি, সেটা কেমন? অধিকাংশ গাছের মূল যেটা মাটির নিচে থাকে, সূর্যালোক পায় না, সেটা সাদা হয় এবং ভিজে হয়। ভিজে কেন? তার কাজই তো মিনারেলস অ্যান্ড ওয়াটার্স অ্যাবজর্ব করা, এবং সেটা কোথা থেকে করে? মাটির নিচ থেকে করে। এবং এই পার্টটা কি? দ্য মোস্ট সেন্সিটিভ, এবং এই অংশটি হলো সব থেকে সেন্সিটিভ। আমাদের শরীরেও অনেক সেন্সিটিভ জায়গা আছে, সেখানে যদি আঘাত করা হয় আমরা মারা যেতে পারি। তেমনি একটা গাছের সব থেকে সেন্সিটিভ জায়গা হলো তার মূল। তুমি গাছকে কিছু না করো, কিন্তু কোনোভাবে যদি তার মূল কেটে দিতে পারো, গাছটা কিন্তু মারা যাবে। সেই জন্যই বলেছে এটা হলো মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। আমরা গাছের মূলকে কেউ দেখতে পাই? হ্যাঁ, শ্বাসমূলকে দেখতে পাই, সেটা ব্যতিক্রম, যেগুলো ম্যানগ্রোভ ট্রিজে দেখা যায়, ওটা ছাড়ো। কিন্তু গাছের মূল কোথায় থাকে? মাটির নিচে। কবির কল্পনায় যে এটা লুকিয়ে থাকে, এবং কতদিন ধরে লুকিয়ে থাকে? ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, তারপরে যখন পুরোপুরি উপড়ে নেওয়া হয়, পুরোপুরি উপড়ে নেওয়া হলে সেটার মধ্যে তো আর প্রাণ থাকে না, সেটা তখন বস্তু হয়ে যায়। দ্য ট্রি হুইচ হ্যাজ লাইফ বিফোর ইটস পুলিং আউট, নাও ইট টার্নস টু এ ম্যাটার অনলি। এটা এখন ম্যাটার হয়ে গেছে। সেটাকে কি করা হয়? স্কর্চিং করা হয়, উত্তপ্ত রোদে শুকিয়ে নেওয়া হয়। চোকিং মানে এর সমস্ত রসকে শুকিয়ে দেওয়া হয়, মানে যেটাকে আমরা সিজনড করা বলি, সেটা হয়। কোথায় হয়? ইন সান অ্যান্ড এয়ার, সূর্যালোক এবং বাতাসের সাহায্যে। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, 4টে আইএনজি দিয়ে শব্দ যোগ করেছেন। এটা বাদামি হয়ে যায়, শক্ত হয়ে যায়, মুচড়ে যায় এবং শীর্ণ হয়ে যায়। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে এটা সম্পূর্ণ হয়। তাহলে একটা গাছকে হত্যা করার পদ্ধতি খুব সোজা নয়, রীতিমতো কঠিন, এবং সেই কঠিন কাজটা মানুষ কত আনন্দের সাথে করে, কত উল্লাসের সাথে করে। এবং এই কবিতাটার মধ্যে যে আইরনিটা আছে, আমরা তো আনন্দে গাছ কেটে ফেলি, অ্যাকচুয়ালি গাছকে কিল করি, কিন্তু আদতে কি আমরা নিজেদেরকেই কিল করছি না? আমরা যে অক্সিজেনটুকু পাই সেটা কিন্তু কোনো প্রাণীরা দিতে পারে না, সেটা একমাত্র এই গাছ থেকেই আমরা পাই। তাহলে সেই গাছকে যদি আমরা শেষ করে ফেলি, আমরা নিজেদের বাঁচার শেষ আশ্রয়টুকু আমরা ধীরে ধীরে শেষ করে ফেলছি। পৃথিবী আজ গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার, সেটাও গাছ কাটার জন্যে। পৃথিবীর ওয়েদার আজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাও গাছ কাটার জন্যে। পৃথিবীতে যত বন্যা, ঝড় বৃষ্টি বাড়ছে, সেটাও কিন্তু গাছ কাটার জন্য। তাহলে আমরা একদিকে যেমন গাছকে হত্যা করছি, অন্যদিকে কিন্তু পরোক্ষভাবে আমরা নিজেদেরকে হত্যা করছি। এই কথাটাই কবি বলেছেন। এই কবিতাটা থেকে আমরা কিছু মরালিটি পাই। কি কি মরালিটি? ডিস্ট্রাকটিভ নেচার অফ হিউম্যানস। আর কি পাই? সেটা তো আমরা পেলাম কি, যে মানুষের ধ্বংসাত্মক একটা রুচিবোধ। মাদার নেচার ইজ ইনএভিটেবল অ্যান্ড ইট ক্যানট ডিস্ট্রয় সো ইজিলি। এ প্রকৃতি আমাদের মা, এবং গাছ হলো তার একটা সন্তান,
এবং তাকে সহজে সত্যিই ধ্বংস করা যায় না। আর কি পেলাম? ট্রি ইজ দ্য সিম্বল অফ ম্যানকাইন্ড। এই গাছ হলো মানব সভ্যতার বা মানব জাতির একটা অংশ। কোনো এক সমালোচক বলেছেন, দ্য পোয়েম ইজ ভেরি শর্ট বাট ইট স্ল্যাশেস আউট স্কার ইন আওয়ার মাইন্ডস। ভাবো তো, এইভাবে কখনো আমরা শুনেছি? আমরা জানি গাছকে কেটে দিলেই হলো, কিন্তু তাকে কেটে নেওয়া, উপড়ে নেওয়া, শুকানো, শক্ত করে দেওয়া, যে ছবিগুলো আমাদের মনে ভেসে আসছে, একটা কথাই বলা যায়, এগুলো হলো গোর পিকচার। গোর কথাটা তোমরা একটু ইন্টারনেটে দেখে নিতে পারো। গোর হলো ভয়ানক। কিছু বিদেশি সিনেমা দেখা যায়, তাদের মধ্যে গোর এলিমেন্টস থাকে। এই কবিতাটিতেও গাছেদের প্রতি মানুষের যে টর্চার, সেই বর্ণনা দিতে গিয়ে লেখক গোর এলিমেন্টস ব্যবহার করেছেন। এখানেই তোমাদের কবিতাটি শেষ হলো। তোমরা ওপরে আই বাটনে টাচ করে যে পুরনো ভিডিওগুলি তোমরা দেখোনি অবশ্যই পেয়ে যাবে। তার সাথে এই কবিতাটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গানের কলি আমি জুড়ে দেব, সেটি শুনবে। আর এখান থেকে যে সমস্ত নোটসপত্রগুলি হয়, তোমরা ডেসক্রিপশন লিঙ্ক অবশ্যই ফলো করবে। আমি সমস্ত নোটপত্র এখন দিতে পারছি না, ধীরে ধীরে দেব এবং সবগুলোই ডেসক্রিপশন লিঙ্কে দেব। তোমাদেরকে অনুরোধ রইল, তোমরা পুরনো ভিডিওগুলোর ডেসক্রিপশন লিঙ্ক সবসময় ফলো করবে, কারণ আমি কিন্তু এখনও ওখানে ডেসক্রিপটিভ নোটস দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।